बिल्कुल चाल था अमेरिका का। अब अमेरिका यहाँ सेंट मार्टिन आइलैंड चाहता है। She made this statement: I could have remained in power if I had surrendered the sovereignty of St. Martin's Island and allowed America to hold sway over the Bay of Bengal. अमेरिका देख रहा था कि बांग्लादेश कैसे इंडिया को भी बैलेंस कर रहा है, चाइना को भी, रसिया को भी बैलेंस कर रहा है, इसलिए अमेरिका को ये पसंद नहीं आ रहा था। বেশ কিছুদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে উত্থান এবং পতনের ফলে শেখ হাসিনাকে ভারতের শরণাপন্ন হতে হয়েছে। তবে ভারতে আশ্রয় নেওয়ার ইতিহাস এই প্রথম নয়। শেখ হাসিনা এর আগেও ভারতের শরণাপন্ন হয়েছেন। ভারতে বেশ কিছুদিন কাটানোর পর তিনি ফিরে গিয়েছেন বাংলাদেশে এবং বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করে সেখানে জয়ী হয়ে পর 4 বার প্রধানমন্ত্রী থেকেছেন বাংলাদেশে। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গেলে পিছিয়ে যেতে হয় বেশ কিছু বছর আগের কথায়, যখন বাংলাদেশের কোনো অস্তিত্ব ছিল না, ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। এই পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলে একটি রাষ্ট্র, যার নাম পাকিস্তান। আমাদের পার্লামেন্টের নাম যেমন সংসদ, সেরকমই পাকিস্তানের পার্লামেন্টের নাম ছিল ন্যাশনাল অ্যাসেম্বলি। পাকিস্তানে সেই সময় চলছিল নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে লড়াই করছিলেন পশ্চিম পাকিস্তানের প্রধান পার্টি পাকিস্তান পিপলস পার্টির পক্ষ থেকে আলী ভুট্টো এবং মূলত পূর্ব পাকিস্তান থেকে সৃষ্ট দল আওয়ামী লীগের প্রধান মুখ শেখ মুজিবুর রহমান। পার্লামেন্টে মোট সিটের সংখ্যা ছিল 300টি। নিয়ম মাফিক অর্ধেকের বেশি অর্থাৎ 151টি সিটে যে পার্টি জয়লাভ করতে পারবে সেই পার্টির থেকেই প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। সেই দলই আগামীতে দেশের নেতৃত্ব দেবে। নির্বাচনের ফলাফল ঘোষণা হতে দেখা গেল সারা দেশের 40% জনমত পেয়ে 167টি সিটে জয়লাভ করে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ, আর জুলফিকার আলী ভুট্টোর পার্টি পান মাত্র 86টি সিট। জলের মতো পরিষ্কার একটি নির্বাচনী ফলাফলের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পশ্চিম পাকিস্তানে পৌঁছে যান শেখ মুজিবুর রহমান। সেখানে পৌঁছতেই জুলফিকার আলী ভুট্টোর চক্রান্তে সামিল হয়ে ইয়াহিয়া খান মুজিবুর রহমানকে গ্রেপ্তার করেন। পশ্চিম পাকিস্তানের মানুষের মধ্যে চিরকালই বাংলা ভাষাভাষী পূর্ব পাকিস্তানিদের প্রতি একটা বৈষম্যমূলক আচরণ লক্ষ্য করা যেত। সেই বাংলা ভাষাভাষীদের প্রতিনিধি গোটা দেশের শাসনের দায়ভার পাক, এই কথায় তারা গড়রাজি ছিলেন। শেখ মুজিবুর রহমানের গ্রেপ্তারির খবর ছড়িয়ে পড়তে পূর্ব পাকিস্তানের জনরোষ বাড়তে থাকে। বিদ্রোহের আঁচ পেয়ে তড়িঘড়ি শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয়। মুজিবুর রহমান দেশে ফিরে এলে বাংলা ভাষাভাষীদের জন্য একটি আলাদা দেশ নির্মাণের লড়াই শুরু হয়, যে দেশে বাংলা ভাষাভাষীদের শাসন করবে বাংলা ভাষার থেকে উঠে আসা কোনো মানুষ। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। আপনারা আমাদের ভাই, আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না। জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না। আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা করবেন না। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পূর্ব পাকিস্তানের অভ্যন্তরে তৈরি হতে থাকে মুক্তি বাহিনী। স্বাধীনতার লড়াই লড়তে তারা মরিয়া হয়ে ওঠে। ইতিমধ্যে পশ্চিম পাকিস্তানও চুপ করে বসে থাকে না। দেশের ভিতর গড়ে উঠতে থাকা এই আন্দোলনকে জড়ে মুড়ে উপড়ে ফেলতে জেনারেল টিক্কা খানের নেতৃত্বে 3টি ব্রিগেড বানানো হয়: আল বদর, আল শামস আর রাজাকার। এই 3টে ব্রিগেডের মধ্যে সব থেকে নিষ্ঠুরতম ছিল এই রাজাকার ব্রিগেড। এই ব্রিগেডে প্রায় 50,000 সৈন্য ছিল, যারা একাই প্রায় 30 লক্ষ মানুষকে হত্যা করে। নিজের দেশের প্রায় 4 লক্ষ মহিলাদের ধর্ষণ করে। উদ্দেশ্য একটাই, এই ধর্ষণ পরবর্তীতে জন্ম নেওয়া শিশুদের ডিএনএতে পশ্চিম পাকিস্তানের গুণাবলী মিশিয়ে দেওয়া। এই নির্মমতা দেখার পর শেখ মুজিবুর রহমান ভারতের শরণাপন্ন হন। ভারতের লৌহ মানবী ইন্দিরা গান্ধী তৎক্ষণাৎ ঘটনার গুরুত্ব বুঝতে পেরে ভারতীয় সৈন্য পাঠান তৎকালীন পূর্ব পাকিস্তানে। ভারতীয় সেনাবাহিনীর সামনে পশ্চিম পাকিস্তানের 93,000 সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ভারতীয় মদতে তৈরি হয় একটি নতুন দেশ, যার নাম Bangladesh. Now the present reality is that a new country, a new state has come into being. Its name is Bangladesh. দেশের জনক হিসেবে উঠে আসে শেখ মুজিবুর রহমানের নাম।
দেশের মানুষ মুজিবের নামে জয়ধ্বনি দিতে থাকলে ক্ষুব্ধ হন এই মুক্তিযুদ্ধে মুজিবের সর্বক্ষণের সঙ্গী তথা সেনাবাহিনীর জেনারেল জিয়াউর রহমান। তাদের দুজনের মধ্যে বিভেদ বাংলাদেশের আগামী দিনগুলোর রাজনীতির রূপরেখা তৈরি করছিল। আর অন্যদিকে এত বড় একটা যুদ্ধ, এত বড় একটা সৈন্যের অসম্মানজনক হার হজম করতে পারেনি পাকিস্তান তথা পাকিস্তানের কট্টরপন্থী সমর্থনকারীরা। 1975 সালের 15 আগস্ট উগ্রপন্থীরা বাংলাদেশি সেনাবাহিনীর পোশাকে ঢুকে পড়ে শেখ মুজিবুর রহমানের বাসভবনে। নিষ্ঠুরতার চরম প্রকাশনায় হত্যা করতে থাকে মুজিবুর রহমানের বাড়ির সদস্যদের। গুলির আওয়াজে শেখ মুজিবুর রহমান সিঁড়ি দিয়ে তড়িঘড়ি নেমে আসতে থাকলে সিঁড়িতেই গুলি করা হয় তাকে। 10 বছর বয়সী মুজিবুর পুত্রসহ পরিবারের 17 জনকে একই দিনে নির্মমভাবে হত্যা করা হয় এবং একটি জায়গায় গণকবর দেওয়া হয়। সে সময় জার্মানিতে ছিলেন মুজিব কন্যা শেখ হাসিনা ও রেহানা। পাকিস্তানের আইএসআই এর পরবর্তী টার্গেট ছিলেন শেখ হাসিনা। তারা মুজিবের বংশের কাউকেই বাঁচিয়ে রাখতে চাইছিলেন না, তাই শুরু হয় ষড়যন্ত্র। জার্মানিতে এই হত্যার পরিকল্পনা শুরু হয়। ইন্দিরা গান্ধী এই ষড়যন্ত্রের আঁচ পেতেই তড়িঘড়ি শেখ হাসিনাকে ভারতে শরণ নিতে আহ্বান জানান এবং অত্যন্ত গুরুত্বের সাথে তাদের নিরাপত্তা নিশ্চিত করেন। শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর দেশের শাসনভার গ্রহণ করেন জিয়াউর রহমান, কিন্তু বাংলাদেশের সেনায় এনারও বিরোধিতা করতে থাকেন। তাই চট্টগ্রামে 30 মে 1981 সালে জিয়াউর রহমানের দেহরক্ষীরা প্রায় একই কায়দায় হত্যা করেন জিয়াউর রহমানকে। বিধবা হন তার স্ত্রী খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতিতে আবার একটা উত্তাল সময়। এই সময়ে ইন্দিরা গান্ধীর মধ্যস্থতায় দেশে ফেরেন শেখ হাসিনা, সামলান তার পিতার তৈরি দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব। একদিকে খালেদা জিয়ার দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, অন্যদিকে প্রতিপক্ষ হাসিনার বাংলাদেশ আওয়ামী লীগ। 1996 সালে নির্বাচনে জয়ী হয়ে পুনরায় ক্ষমতায় আসেন শেখ হাসিনা। সেই বছর তার পরিবারের সদস্যদের মৃত্যু দিবসের শোক পালন করছিল সারা দেশ। সেই দিনই নিজের জন্মদিন না হওয়া সত্ত্বেও খালেদা জিয়া আড়ম্বরের সাথে তার জন্মদিন পালন করেন। দুই নেত্রীর মধ্যে বাড়তে থাকে তিক্ততার রেশ। 2001-এর নির্বাচনে জয়লাভ করেন খালেদা জিয়া। দেশের মধ্যে সব থেকে বড় দুই দলের মধ্যে নির্বাচনী প্রতারণা এবং নির্বাচনের ষড়যন্ত্রের অভিযোগ উঠতে থাকে। দুই নেতৃত্ব একে অপরের দিকে কাঁদা ছোড়াছুড়ি করতে থাকলে ঠিক করা হয় যে নির্বাচনের সময় একটি কেয়ারটেকার রাষ্ট্রপতি থাকবেন এবং সমস্ত ক্ষমতা সেই সময় তার কাছেই থাকবে। এই কথা মতো ফখরুদ্দিন আহমেদকে কেয়ারটেকার রাষ্ট্রপতি করা হয়, কিন্তু ফখরুদ্দিন আহমেদ নিজের হাতে ক্ষমতা পেলে দুই দলের প্রধান নেত্রীদেরই জেলবন্দি করে দেন এবং প্রায় 2 বছর দেশ শাসন করতে থাকেন। পরে অবশ্য সুপ্রিম কোর্টের মধ্যস্থতায় তাদেরকে জেল থেকে মুক্ত করা হয় এবং 2008 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়লাভ করেন শেখ হাসিনা। পরপর 4 বার শেখ হাসিনা সরকার গঠন করেন। এরই মাঝে 2018 সালে পাকিস্তানের সমর্থনকারী খালেদা জিয়া 1.5 কোটি টাকার জালিয়াতির কারণে জেলবন্দী হন। অন্যদিকে নাগরিক শক্তি পার্টি স্থাপন করেন মাইক্রো ক্রেডিটের জনক মোহাম্মদ ইউনুস। 2007 সালে তিনি নির্বাচনে অংশগ্রহণ করলেও হেরে যান এবং এরপর থেকে শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্কের তিক্ততা বাড়তে থাকে। 2024 সালে নির্বাচনে 300 সিটের মধ্যে বাংলাদেশে 222টি সিটে জয়লাভ করে শেখ হাসিনা। ভারত শেখ হাসিনার প্রাণ রক্ষাকারী, সেই কথা কখনোই ভোলেননি শেখ হাসিনা। চীন এবং রাশিয়ার সাথে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি ভারতের সাথেও তার সম্পর্কের মাধুর্য কম হয়নি কখনো। সব কিছু ঠিক থাকলেও সমস্যা সৃষ্টি হয় কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের উত্তাল অসহিষ্ণুতায়। চাকরির পরীক্ষায় মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য 30% সংরক্ষণই এই বিরোধিতার মুখ্য কারণ। কিন্তু 2018 সালে শেখ হাসিনার সরকার সম্পূর্ণরূপে এই কোটা বাতিল করে দেয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 2018 সালেই শেখ হাসিনার সরকার সম্পূর্ণভাবে এই কোটা বাতিল করে দিয়েছিল। তবে এই কোটা পদ্ধতি বাতিল হলে মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা কোর্টে আপিল করেন, যার ফলাফল হিসেবে হাইকোর্ট পুনরায় এই কোটা পদ্ধতি বহাল রাখার পক্ষে রায় ঘোষণা করেন, যেখানে হাসিনা সরকারের কোনো যোগাযোগই ছিল না। তবে আন্দোলন শুরু হলে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সাথে কথা বলে আলোচনার মাধ্যমে না গিয়ে
পুলিশ কঠোরভাবে আন্দোলন দমন করতে যায়, যার ফলশ্রুতিতে নিরীহ কিছু মানুষেরও মৃত্যু হয় এবং জনরোষ বাড়তে থাকে। আন্দোলন দমন করতে অসমর্থ হয় বাংলাদেশের সেনাবাহিনী। নিজের প্রাণ রক্ষার্থে আবারও দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে। তবে শেখ হাসিনা নিজে জানিয়েছেন, দেশের মধ্যে এই বিদ্রোহ, সাধারণ মানুষের গণভবনে ঢুকে এই অবাধ লুটপাট সবই আটকানো যেত। যায়নি, কারণ কোথাও না কোথাও আমেরিকা মদত যোগাচ্ছে এই পুরো বিষয়টিতে। এর প্রমাণ হিসেবে বলা যায়, हाल ही में अमेरिका के डेलीगेट्स आए थे सब बांग्लादेश में। अब देखिए अमेरिका का योगदान कैसे नहीं है। बांग्लादेश में आए थे सब, उन्हें कायदे से बांग्लादेश के प्रधानमंत्री से मिलना चाहिए और नेता विपक्ष से भी मिलना चाहिए। उन लोगों ने प्रधानमंत्री से मुलाकात नहीं किया, डायरेक्ट मिले, नेता विपक्ष से चले गए। बताइए कोई तरीका है? तो साफ वो दिखा रहे थे लोग कि ये बांग्लादेश में अमेरिका का इंटरवेंशन है। তবে এরপর কবে হাসিনা ফিরে যাচ্ছেন বাংলাদেশে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের।